স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। দশম জাতীয় সংসদ নির্বাচনের পর কেটে গেছে 2 মাস। জনগণের রায় পাওয়ার দাবি করে 5 বছর ক্ষমতায় থাকার সাংবিধানিক বৈধতার দাবি করছে আওয়ামী লীগ, আর দ্রুততম সময়ে নতুন নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। স্বাধীনতার 4 দশক পরেও বড় দলগুলোর মধ্যে টিকে আছে অনৈক্য, অবিশ্বাস। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকাও নির্ধারিত হচ্ছে দলীয় ভাবনার মানদণ্ডে। তাই অমীমাংসিত থেকে যাচ্ছে গণতন্ত্র আর গণতন্ত্রের সাফল্য। এসব নিয়ে আজকের আলোচনা গণতন্ত্রের সাফল্য। কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, আছেন গবেষক, লেখক ও সাংবাদিক অধ্যাপক আফসান চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবা কামাল। স্বাগত আপনাদের। ব্যারিস্টার মইনুল হোসেন, আমি দেখতে পাচ্ছিলাম যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিচয়টা আপনি ঠিক পছন্দ করেন না। আমরা আপনার পরিচয় আসলে অনেক কিছুই দিতে পারি। দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদক, নিউ নেশনের বর্তমান সম্পাদক, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট চিন্তাবিদ, অসংখ্য গ্রন্থের প্রণেতা। যাই হোক, আপনি একটি বই লিখেছেন, এই বইটি আমার খুব প্রিয়। আপনি তাতে লিখেছেন যে গণতন্ত্রের সাফল্য চাহিয়ে আছি। আপনি গণতন্ত্রের সাফল্য চেয়েছিলেন, আপনি কি সফল হয়েছেন কিনা সেটি আমরা জানতে চাইবো। আমার প্রশ্নটা একটু বড় আসলে। আমি একটু বলতে চাই যে আপনি যদি সফল না হয়ে থাকেন, আপনি কখন বুঝতে পারলেন যে আপনি আর সফলতার দিকে নাই, গণতন্ত্রের সাফল্য আপনি আর পাচ্ছেন না? সেটাকে আপনি যখন উপদেষ্টা পদ থেকে চলে গেলেন তখন, নাকি দ্বিতীয় মেয়াদে উপদেষ্টারা আসলো তখন? আমি শুধু আপনার বই থেকে একটি অংশ এতে পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে সামরিক বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন উদ্যোগকে আমি গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে ঐক্যবদ্ধ জাতীয় প্রচেষ্টা হিসাবে দেখেছি। এই সামরিক বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন উদ্যোগ কি করে গণতন্ত্রের সাফল্য চাওয়ার পক্ষে ইয়া হয়, এটা অনেকটা সোনার পাথর বাটি কিনা? না, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন এই মাসে, এবং আমি এই সমস্ত অনুষ্ঠানে আসতে উৎসাহ বোধ করি, বিশেষ করে আপনাদের মতো লোক যারা এগুলো কন্ডাক্ট করেন। এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুনেন, পাকিস্তানে আমলে আমাদের যে অভিজ্ঞতা ছিল সেটা হলো সামরিক বাহিনী ওয়াজ এগেনস্ট দ্য পিপল. সামরিক বাহিনী ওয়াজ ফাইটিং এগেনস্ট ডেমোক্রেসি. They, in fact, in Pakistan days, it was the army that destroyed democracy and destroyed Pakistan. এটা হলো আমার ধারণা। সেই হিসেবে যখন সামরিক বাহিনীর সুযোগ থাকা সত্ত্বেও তারা সামরিক শাসন ডিক্লেয়ার করলো না এবং আমাদের মতো লোকের সাহায্য চাইলো যে আসেন আমরা গণতন্ত্রকে রেস্কিউ করি, আপনি যাই বলেন, কিন্তু একটু গোজামিল দিয়ে হয়েছে, কিন্তু কনস্টিটিউশনাল প্রসেসটাকে কিন্তু আমরা মেনটেন করছি। অর্থাৎ আমরাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের যে শাসনতান্ত্রিক বিধান ছিল সেইটার মধ্যে থেকে যতটা সম্ভব করা হয়েছে। আই এম নট সেইং ইট ওয়াজ ফুললি ইন কনফর্মিটি বা শাসনতন্ত্র সম্মত, কারণ 2 বছর সময় আমরা নিয়েছি এবং প্রথম থেকে সেই জন্য আমি এটাকে যেভাবে দেখি সেটা হলো আজকে যেখানে বাংলাদেশের সামরিক বাহিনী চাচ্ছে যে আপনারা আসেন আমাদেরকে সাহায্য করেন টু হেল্প দ্য ডেমোক্রেটিক প্রসেস, সেই হিসেবে আমি বলেছি যে এটা একটা সুন্দর উদ্যোগ। আই শুড নট রিমেইন আনহেল্পফুল। এই হলো আমার চিন্তা ভাবনা। রং হতে পারে। আপনাকে আমরা একজন পলিটিক্যাল সায়েন্সের একজন মনোযোগী ছাত্র হিসেবে জানি। আমি যদি প্রফেসর এমাজউদ্দিন আহমেদকে কোট করি একটি বিষয়ে, উনি বলছেন সংবিধান বহির্ভূত পন্থায় ক্ষমতাসীন হয়ে যেমন গণতন্ত্র বিকাশে কোনো ভূমিকা পালন করা সম্ভব নয়, তেমনি গণবিচ্ছিন্ন এবং সাধারণ মানুষ থেকে দূরত্বে অবস্থানকারী ব্যক্তিবর্গেরও এক্ষেত্রে কোনো অর্থপূর্ণ অবদান থাকে না। আমি তাকে শ্রদ্ধা করি, একটা বলতেছি শুনেন। একটা হলো থিওরি আর একটা হলো বাস্তবতা। পলিটিক্যাল সায়েন্সের যারা থিওরি করেন আর বাস্তবতা জিনিসটা আর একটা জিনিস। আমরা তো গণতন্ত্রকে সেই অর্থে প্রতিষ্ঠা করার জন্য আসি নাই। আমাদের প্রমিসটা কি ছিল আপনাদের তো নিশ্চয়ই জানা আছে। আমাদের প্রমিস ছিল যে নির্বাচনের মাধ্যমে আমরা পাওয়ারটা ট্রান্সফার করব পলিটিক্যাল সিস্টেমটাকে রাখার জন্য। পলিটিক্যাল সিস্টেমটা কি আপনি চিন্তা করে দেখেন, আমাদের বিচারকান ঠিক আছে, আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। বিচার বিভাগের স্বাধীনতা এগুলো গণতন্ত্রের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, নির্বাচন কমিশন পর্যন্ত তারা করতে পারে নাই, আমরা নির্বাচন কমিশনটা করে দিয়েছি এবং গ্রহণযোগ্য করেছি। আমরা ভোটার লিস্ট করেছি, আমরা আইডি কার্ড, আপনারা অনেক কিছু করেছেন। এগুলো গণতন্ত্রকে সাহায্য করার জন্য, কিন্তু আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার কিন্তু দায়িত্ব নেই নাই, আপনাকে বুঝতে হবে। কিন্তু আপনারা শুধু গণতন্ত্রের সাফল্য চেয়েছেন। হ্যাঁ, সাফল্য এক ধরনের পায়াস উইশ। না না, আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সবসময় ব্যর্থ ছিলেন। আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে না, কারণ এটা শুনুন, আপনি যদি এইভাবে বলেন তাহলে ঠিক হবে না। এই জন্য বলছি, আমি ভুল বুঝছেন না। আমাদের দায়িত্ব কি ছিল? আমরা নির্বাচনের মাধ্যমে এটা একটা ট্রেন ডিরেইলড হয়ে গেছে, যেটা তখন আমরা বলেছি। এই ট্রেনটা আমরা উঠেই দিলাম আবার। এখন যদি ট্রেন যদি আপনারা না চাইতে পারেন রাজনীতিবিদরা, সেজন্য তো আমাদের জোর যেতে পারেন না। না, আমি কিন্তু আপনার বই থেকে আপনাকে উদ্ধৃত করতে চাই। আপনি কিন্তু রাজনীতিবিদদের কাছে পুরোপুরি ডিরেল ট্রেন তুলে দিতে পারেন নাই, কারণ আপনি আপনার বইয়ের শেষে বলছেন শেষের দিকে বিদেয় উপদেষ্টারা কেন হঠাৎ করিয়া বিপরীতমুখী হইয়া পড়িলেন, কেনই বা তাহারা গণতান্ত্রিক সংস্কারের জাতীয় প্রত্যাশা অনিশ্চিত করিয়া তুলিলেন, তাহা নিয়ে প্রশ্ন থাকিয়া যায়। আমি কি আপনার কাছে একটু পরে আসবো? আমি একটু ডক্টর আফসান চৌধুরীর কাছে আসি। যে গণতন্ত্রের সাফল্যের চাইলেন এবং
আজকে গণতন্ত্রকে আপনি সফল বলবেন, ব্যর্থ বলবেন, কি বলবেন? আমার মনে হয় এই গণতন্ত্র নিয়ে আলাপ আলোচনা করা রম্য অনুষ্ঠানে হওয়া উচিত, কারণ বাংলাদেশের গণতন্ত্রের যে অবস্থা এটা ঠিক একটা রাষ্ট্রবিজ্ঞানিক বিষয় বলে আমার মনে হয় না। আপনি যদি 72 থেকে দেখেন, এবং আমি যেহেতু ইতিহাস পড়াই, আমি পড়াই এবং বাংলাদেশের ইতিহাসই পড়াই, 72 থেকে আপনি যদি দেখেন তাহলে দেখবেন কোন সময় গণতন্ত্র আছে এটা আপনি আবিষ্কার করতে পারবেন না। আপনি 72-এ সংবিধান হয়েছে, আপনি 72-এর সংবিধানের 73-এর সংবিধান হয়েছে, 73-এর সংবিধান 73-এ হয়েছে, এবং আপনি তার মধ্যে 74-এ গিয়ে এমার্জেন্সি, 75-এ গিয়ে বাকশাল, এবং 76-এ 75-এর শেষের দিকে মার্শাল ল। তারপরে আপনি যদি দেখেন ওই সময় মার্শাল ল নির্বাচন, আপনি দেখবেন তারপরে জিয়াউর রহমান ক্ষমতায় এসছে, তারপরে জিয়াউর রহমান মারা গেছে, ওনাকে মেরে ফেলা হয়েছে, তারপরে এরশাদ ক্ষমতায় এসছে, তারপরে বিএনপি কিছুদিন ক্ষমতায় ছিল, সেই সময়কার গণতন্ত্র আমরা জানি। এবং তারপরে আপনি যদি পরবর্তীকালের সময়গুলো দেখবেন, বাংলাদেশের গণতন্ত্রের কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা না থাকার ফলে আমরা যে জিনিসটা বুঝি না, জানি না, করিনি, চর্চা করিনি, আমরা কিভাবে বলবো যে আমাদের গণতন্ত্র আছে? তবে যেটা আমার মনে হয় যে সেটা হচ্ছে যে আমাদের যেহেতু ঐতিহাসিকভাবে এবং আমরা কোনো সময় এই অভিজ্ঞতা পাইনি, আমাদের যে গণতন্ত্র নাই, এটাও যে আমরা সবসময় বুঝতে পারি তা নয়। আমরা যেটাকে গণতন্ত্র বলি বস্তুতপক্ষে, সেটা হলো আমাদের একটা সংসদ আছে কিনা, আমাদের একটা সংবিধান আছে কিনা, যে এটা গ্রহণযোগ্য হোক না হোক, ওটাকে আমরা গণতন্ত্র বলি। সাধারণ মানুষের সঙ্গে এই গণতান্ত্রিক যে প্রক্রিয়া বলেন, এটার যে ব্যবধান তৈরি হয়ে গেছে, এটা কিন্তু আমাদের বুদ্ধিজীবীরা বা আমাদের রাজনীতিবিদরা বুঝছেন না। আপনি কি মনে করছেন এটা বাংলাদেশের সৃষ্টির সময় থেকে এই অবস্থায় চলে আসছে? আমি মনে করছি এটা 47 সালের পর থেকেই এই হচ্ছে, অবস্থায় এবং আমাদের গণতান্ত্রিক চর্চা নাই। এবং আমাদের নির্মিতি যদি দেখেন আপনি, পাকিস্তানের নির্মিতি, সে 47-এ পাকিস্তান যুদ্ধ করেছে, তারপর থেকে এটা মূলত আগেকার দিনে যে মুসলিম লীগ ছিল, এটা মুসলিম লীগই রয়ে গেছে, এবং কংগ্রেসের সঙ্গে যুদ্ধ করেছে। আর আমরা পূর্ববঙ্গের আওয়ামী মুসলিম লীগ, আমরাও আওয়ামী লীগ হয়েছি, তারপরে আমরা সেই পাকিস্তানের সঙ্গে কেন্দ্রীয় মুসলিম লীগের সঙ্গে যে ঝগড়া, ওটাই চালিয়ে গেছি। অধ্যাপক মেজবা কামালও কি এমনটি মনে করেন বাংলাদেশে, বা আমরা আসলে গণতান্ত্রিক চর্চাটাই কখনো করি না, এবং আমরা না করতে করতে গণতন্ত্র আসলে কি সেটা আমরা ভালো করে জানিও না, গণতন্ত্রের কতগুলো মানে সিম্বলকেই আমরা গণতন্ত্র বলে আঁকড়ে ধরে থাকি, গণতন্ত্রের মূল বিষয়টাকে না ধরে? ব্যাপারটা হচ্ছে যে একটা দেশের যে বাস্তবতা, সেই বাস্তবতার নিরিখেই তো আমাদেরকে বিবেচনা করতে হবে। তো আমাদের এখানে গণতন্ত্র বলতে বোঝায় আসলে ভোটের অধিকার। তাও সেই ভোটটা আপনি দিতে পারবেন হয়তো জাতীয় নির্বাচনে কিংবা স্থানীয় সরকার নির্বাচনে, কিন্তু আপনি দলের মধ্যে কিন্তু ভোট দিতে পারবেন না। দলের নেতা নেত্রী নির্বাচনে আপনি দলের কর্মী হলেও আপনার কোনো সে থাকবে না। আর আপনি যদি নির্বাচিত হন একজন সংসদ হিসাবে, তাহলে আপনি দলের সিদ্ধান্তের বিপক্ষে কোনো ভোট দিতে পারবেন না। আর ধরুন যদি মানে বিকেন্দ্রীকরণের যে একটা ব্যাপারটা, গণতন্ত্রের সাথে একটা এসেনশিয়াল ব্যাপার হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতাকে জনগণের কাছে নিয়ে যাওয়া, তার জন্য বিকেন্দ্রীকরণ করা দরকার। আমাদের এখানে বিকেন্দ্রীকরণের বউ হয়নি। আমাদের এখানে কতগুলো প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠেছে, ইউনিয়ন কাউন্সিল বা পৌরসভা বা সিটি কর্পোরেশন, কিন্তু তাদের হাতে আসলে কার্যকরী কোনো ক্ষমতা নাই। ফলে আপনার এক ধরনের, আমাদের দেশে তো আসলে মানুষের উৎসবের উপলক্ষ খুব কম, দারিদ্র পীড়িত এই দেশ, এখানে আমরা কিছু মানুষ একত্রিত হতে পারলেই কোনো একটা উপলক্ষে আমরা আনন্দিত হই। কাজেই ভোট আমাদের কাছে একটা আনন্দের উপকরণ, কিন্তু সেই ভোট বলতে যে গণতন্ত্রকে বোঝায়, সেই গণতন্ত্রের চর্চা আমাদের এখানে এখন পর্যন্ত গড়ে উঠতে পারেনি, এটাই বাস্তবতা। আর আমি আরেকটা কথাও বলবো এখানে, যে আসলে ইতিহাসে গণতন্ত্রের কনসেপ্টটা যেভাবে ডেভেলপ করেছে, সেটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের এখানে অসাম্প্রদায়িক রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠার সাথে এই প্রশ্নটা জড়িত। গণতন্ত্র, অসাম্প্রদায়িক সমাজ এবং রাষ্ট্র ছাড়া গণতন্ত্র হতে পারে না। তো আমরা আমাদের দেশটাকে অসাম্প্রদায়িক করার জন্য চেষ্টা করেছি, কিন্তু সেই চেষ্টায় কিন্তু বারবার হোঁচট খেয়েছে। কিন্তু ব্যারিস্টার মনিরুল হোসেন বলছেন যে আপনাদের এই চেষ্টা, আমরা বলছি যারা, যদি আমরা ধরে নিই যে সুশীল সমাজ বা বুদ্ধিজীবী, তাদের মানে আমি কোট করছি ব্যারিস্টার মনিরুল হোসেনকে, তাহাদের অনেকের চিন্তা ভাবনা কাজে এক ধরনের অদূরদর্শী ও পরস্পর বিরোধী মানসিকতা পরিলক্ষিত হয়। আমাদের বুদ্ধিজীবীরা তাহাদের অজান্তেই কঠিন বাস্তবতায় সাহসী ভূমিকা রাখতে পারেন না। এর কারণেই কি আমাদের
এই যে এই গণতন্ত্র আমরা দেখছি না বা আমাদের গণতন্ত্র কিছু জায়গায় বন্দী হয়ে থাকছে, এটা একটা কারণ বলে আপনি মনে না, করেন? তা আমি মনে করি না। বরং আমাদের এখানে কিন্তু বিভিন্ন সময়ে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে গণতন্ত্রের এক একটা প্রচেষ্টা হয়েছে, এবং তার সাথে আমাদের আমাদের নাগরিক সমাজের অনেকে যুক্ত হয়ে গেছেন, এবং সামরিক উর্দির আওতায় গণতন্ত্র পৃথিবীর কোথাও হয়নি, এখানেও হবে না। বেরসে মরল হোসেন, এই সম্পর্কে যদি আপনি আচ্ছা একটু বলেন। শোনেন, এখানেই আমার একটা কথা, গণতন্ত্রকে কিন্তু সফল করার দায়িত্ব, কারণ গণতন্ত্র একটা এই জন্য আমি এই কথাটা বলছি, কষ্টে বলছি, কারণ আমিও তো এই গালির অংশ হব শিক্ষিত লোক হিসাবে, একজন তো নিশ্চয়ই একজন সোকল্ড এডুকেটেড ম্যান। আমি এই কথাই বলতেছি যে আমাদের দেশে, যেমন আমার একটা কথা হলো, কিছু বেয়াদবি নিয়ে না, please। অসাম্প্রদায়িকতার সংকেত, এটা গণতন্ত্রের রেজাল্ট, এটা দিয়ে গণতন্ত্র শুরু হবে না। গণতন্ত্র অর্থটা কি? গণতন্ত্র অর্থ হলো ইনস্টিটিউশনাল গভর্নমেন্ট। ব্যক্তির খেয়াল খুশি মতো সরকার নয়। সরওয়ার্দী সাহেব বারে বারে এই কথা বলেছেন। গণতন্ত্র কি? শাসনতন্ত্র থাকবে, পার্লামেন্ট থাকবে, বিচার বিভাগ থাকবে, এবং সরকারি কর্মচারী এবং তাদের একটা স্বাধীনতা থাকবে, অ্যান্ড চেকস অ্যান্ড ব্যালেন্স। এই জিনিসটা কিন্তু আমাদের শিক্ষিত লোকেরা ব্যাখ্যা করতেছি না। ফলে হয়েছে কি, আজকে আমাদের মনে করেন, কোনো তাদের কাছে দোষ দিচ্ছি না, আপনি একজন সাংবাদিক, আপনি সাংবাদিকতা জানেন, আমি লয়ার, আমি ল জানি। এখন যদি সাংবাদিকতা আমাকে করতে হয়, তাহলে তো সাংবাদিকতার সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। যারা এখন যে কোনো কারণে একটা অসম্ভব পরিস্থিতির কারণে তারা ক্ষমতায় আসছেন, কিন্তু আমরা শিক্ষিত লোকেরা তাদেরকে বুঝাচ্ছি কি, কিছু মনে করেন না, অসাম্প্রদায়িকতাটাই একটা ব্যাপার। যেমন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশে যেটা দুইটা সমস্যা, কিন্তু একটা হলো মুক্তিযুদ্ধের চেতনার সমস্যা, আর একটা হলো অসাম্প্রদায়িক। অসাম্প্রদায়িকতা তো আমাদের মুক্তিযুদ্ধের আন্দোলনের বিরাট সমস্যা ছিল না। পাকিস্তান আমলে অসাম্প্রদায়িকতা আমাদের এখানে সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু বাঙালি হিসেবে কিন্তু আমরা অসাম্প্রদায়িকই, আমরা একত্রে বসবাস করছি। কিন্তু তাহলে আচ্ছা শুনুন, সংখ্যালঘুদের উপর নির্যাতন, তাদের শোনেন, মন্দির এইটা ভাঙা কিন্তু পর্যন্ত- এইটা কিন্তু পাকিস্তান হবার, বাংলাদেশ হওয়ার পরে বেশি শুরু হয়েছে। আমরা বরঞ্চ এর বিরুদ্ধে ফাইট করেছি পাকিস্তান আমলে। আমার আব্বা তখন বলেছে, বাঙালি রুখে দাঁড়াও, এই সমস্ত আমরা করেছি। কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধের যে আসল খবরটা, যে আমাদের ভোটের অধিকারের মাধ্যমে সরকার গঠন করতে পারবো, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, 6 দফার আন্দোলন হলো মুক্তিযুদ্ধের চেতনা। এখন মুক্তিযুদ্ধের চেতনা আমি অনেক কথা শুনতেছি, এমনকি বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক আর একটা যুদ্ধ করার চেষ্টা চলতেছে জামাত ইসলামকে নিয়ে। জামাত ইসলাম কতটা শক্তি বলেন আপনি? 2% 3% শক্তির শক্তি। বাংলাদেশে আমরা ছিলাম, আমরা কোনো মুক্তিযোদ্ধা না। তারা কারা এসে এখন বলছেন তারা মুক্তিযোদ্ধা এবং আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুক্তিযুদ্ধের শক্তি একটা, আর মুক্তি শক্তি আপনি তো আরেকটা। জামাত ইসলামী না, আপনার বিরুদ্ধে কেন না, না, যুদ্ধ করবেন? না, এই তো বলতেছি, আমি তো ভারত যাই নাই। ভাবতে হলে এরকম যে, আমি যেহেতু ভারত যাই নাই, সেজন্য আমি মুক্তিযুদ্ধের শক্ত না। আর বলে আমরা তো রক্ত দিলাম, আমাদের মা বোন বীর্যুত হইলো, তোমরা তো আল্লাহ রহমতে যাও একটা নিরাপদ জায়গায় ছিল। কিন্তু বাংলাদেশের একটা কথা আমি এখন বলে যাচ্ছি, এই মুক্তিযুদ্ধের চেতনা নামে বাংলাদেশে বিভক্তি করা হচ্ছে, জাতীয় ঐক্য নষ্ট করা হচ্ছে, এবং এর পেছনে একটা কাজ করতেছে। আমরা এটা বিরতি নিচ্ছি। ডক্টর আফসান চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে, এবং অধ্যাপক মেজবা কামাল আপনারও দৃষ্টি আকর্ষণ করছে যে বাংলাদেশের এই বিভক্তির পিছনে এই কারণগুলি, মুক্তিযুদ্ধের চেতনা এবং আদর্শগুলি আসলে কতটা ভূমিকা রাখছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরছি ডক্টর আফসান চৌধুরীর কাছে। ফিরলাম আজকের বাংলাদেশে। ডক্টর আফসান চৌধুরী, আমরা বিরতির আগে আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে বাংলাদেশকে বিভক্ত করার ক্ষেত্রে কি এই মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, সেগুলি কি ভূমিকা পালন করছে? আমার মনে হয় না বাংলাদেশ থেকে এইগুলো ভূমিকা পালন করছে। বাংলাদেশ একটা বিভক্ত অবস্থান, সেখানে এগুলো বাংলাদেশের এই বিভক্তিকে সাহায্য করে, এবং সবসময় এই বিভক্তি হয় সুবিধার জন্য। আপনি যদি 71-এ, যেহেতু আমি 71-এর ইতিহাস নিয়ে কাজ করি, বাংলাদেশে ওই পরিমাণ লুটতরাজ হয়েছে যতটা 71 সালে অন্য কোনো সময় হয়নি। বাংলাদেশে 72 থেকে 75-এ সবচেয়ে বেশি কিন্তু যারা ক্ষমতায় ছিলেন তারা হিন্দু সম্পত্তি দখল করেছেন। অথবা আপনার এই সাম্প্রদায়িকতার যে মেটেরিয়াল বেসিস বা বস্তুগত অবস্থান, সেটা তো আমাদের সম্পত্তি দখল। তো আমরা সেটাকে না, আমরা যদি অসাম্প্রদায়িক হয়ে যায়, তাহলে তো হিন্দুকে তার সম্পত্তি ফেরত দিতে হতে পারে। এটা কিন্তু অনেকগুলো গবেষণাতেই আসছে। এটা হলো একটা সুবিধার জায়গা। অন্য জিনিসটা হচ্ছে, মনে করুন, যেটা 75-এর আগে অতটা ছিল না, কিন্তু 75-এর সময় তো সবচেয়ে বড় জিনিস ছিল বাকশাল। আপনি বস্তুত পক্ষে বলছেন যে দেশের স্বার্থে আমি আপনার সংবিধানের অন্যতম 4টি প্রধান ভিত্তির একটা আপনি দিচ্ছেন, এবং বেশ মনে হচ্ছে উনি ভোট দেননি সেই অ্যামেন্ডমেন্টে। তার মানে হচ্ছে কি, আপনি যখন দরকার হচ্ছে আপনার সংবিধানকে ব্যবহার করছেন,
আপনি যখন দরকার হচ্ছেন আপনি সাম্প্রদায়িকতাকে ব্যবহার করছেন, যখন দরকার হচ্ছে আপনি গণতন্ত্রকে ব্যবহার করছেন, যখন দরকার হচ্ছে ক্ষমতাকে ব্যবহার করছেন, যে কোনো ভাবে হোক যাতে আপনার অবস্থাটা টিকে থাকে। অতএব আমি মনে করি যে এই ভিত্তিটা থাকে গণতন্ত্রের, ওইটা আমাদের নাই। অতএব সেখানে গণতন্ত্র বলতে আমরা যেটা বোঝাই সেটা কিন্তু এই যে আমি আবার বলে যাচ্ছি, এটা কিন্তু ভদ্রলোকের অবস্থাপন্নের গণতন্ত্র, গুলশান বনানীর গণতন্ত্র, এবং মধ্যবিত্ত তার সঙ্গে যুক্ত হয়, যেহেতু গুলশান বনানীর উপরে অনেক মধ্যবিত্তকে টিকতে হয়। কিন্তু যেই গণতন্ত্রটা অনেক বেশি চর্চা হচ্ছে সেটা হচ্ছে ঢাকার বাইরে, সেটা হচ্ছে সাধারণ মানুষের গণতন্ত্র। তারা কিন্তু সংবিধানের দিকে তাকিয়ে বসে থাকে না, তারা কিন্তু সংবিধানের কোন কি হচ্ছে না হচ্ছে, কে কোন অ্যামেন্ডমেন্ট আসলে এটা করে না। এই বিভাজনটা মেনে নিলে আমাদের বলতে হবে যে বাংলাদেশ বস্তুতপক্ষে রাষ্ট্র হিসেবেই অনেকগুলো ছোট 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 রাষ্ট্র, সো একটা ফেডারেল স্টেট অফ বাংলাদেশের মতো তৈরি হচ্ছে, অন্তত ধারণার দিক থেকে। সেখানে তো এটা অন্য বিষয় এসে যায়। অধ্যাপক মেজবাহ কামাল, আপনি এই স্টেটমেন্টটাকে কিভাবে দেখেন? অসাম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশকে বিভক্ত করছে কিনা ব্যারিস্টার মনিরুল হোসেন বলছেন। ইনফ্যাক্ট ব্যারিস্টার মনিরুল হোসেন বললেন যে বাংলাদেশে দুটো সমস্যা, একটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার সমস্যা, আর একটা হচ্ছে অসাম্প্রদায়িকতার সমস্যা। এই ধরনের কথাগুলো আসলে খুবই আপত্তিকর, এবং আপনার এই কথাগুলো আসলে আজকে দেশের যারা মানে খুব বড় শত্রু এবং এই মুহূর্তে মানুষের শত্রু, গণতন্ত্রের শত্রু, তাদেরকে আড়াল করার কাজটা করে। এবং বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে আজকে দেশকে বিভক্ত করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দেশকে বিভক্ত করা হচ্ছে না, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা 1971 সালে কিন্তু দেখেছিলাম যে এইখানে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের কতিপয় দোসর ছাড়া গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিলেন, একটা বৃহৎ, একটা সুবৃহৎ জাতীয় ঐক্য গড়ে উঠেছিল 71-এ। আজকে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে কিন্তু সেই সুবৃহৎ যে ঐক্যটা, সেটাকে আরেকবার গড়ার চেষ্টা হচ্ছে। এবং বিশেষ করে 71-এর পরের যে প্রজন্ম, যাদের জন্ম আপনার মতো 71-এর পরে, তাদেরকে এই দেশের গড়ার এবং একটা আদর্শের ভিত্তিতে দেশকে গড়ার কাজে সামিল করার চেষ্টা করা হচ্ছে। মনিরুল হোসেন সাহেব বললেন যে জামাতে ইসলাম কতটা শক্তি, জামাতে ইসলাম কতটা শক্তি সেটা কিন্তু দেশের মানুষ গত 1 বছর তার জীবন দিয়ে, রক্ত দিয়ে, রেল লাইন উপড়ে ফেলে আহত নিহত হয়ে তার শিকার হয়ে তারা দেখেছে। তারা কিন্তু আপনার দেশে যে সহিংসতা হয়েছে, যেভাবে পেট্রোল বোমা দিয়ে মানুষ মারা হয়েছে, যেভাবে সারা দেশে হাজার হাজার গাছ কেটে ফেলা হয়েছে, এবং যেভাবে মানুষের ভোটের অধিকারকে লঙ্ঘন করা হয়েছে, সেটা দিয়ে কিন্তু দেশের মানুষ বুঝেছে আসলে শক্তি কত বড়, সেটা না, অপশক্তি হিসাবে কত বড় সেটা মানুষ বুঝেছে। এবং এদের সাথে আপনার যে জঙ্গিবাদী নেটওয়ার্ক দেশের ভেতরে এবং আজকে বিশ্ব পরিসরে যে জঙ্গিবাদী নেটওয়ার্ক, তার অংশ হিসেবে তারা যে ভূমিকাটা পালন করছে, সেটাকে দেখতে হবে। কাজে আমি মনে করি যে ধরুন মুক্তিযুদ্ধের চেতনার, আমার মনে হয় যে আমরা এখানে একটা প্রশ্ন করতে পারি যে এই যে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা, সেটা কি ইনক্লুসিভ হচ্ছে না এক্সক্লুসিভ হচ্ছে? আমার মানে এটা ইনক্লুসিভ হওয়া উচিত না, মানে সবাইকে সঙ্গে নিয়ে একসাথে নেওয়া উচিত না, নাকি এটা? না শুনুন, সবাইকে বলতে কি বোঝায়? হ্যাঁ, ইনক্লুসিভ সোসাইটি বলতে আমরা বোঝাই যেন সমাজের প্রান্তবর্তী যে মানুষগুলো থাকে, সেই মানুষগুলো যেন উন্নয়নের ধারা থেকে বিযুক্ত না হয়ে যায়। সেটা কিন্তু একটা আলাদা কনসেপ্ট। কিন্তু যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদেরকে কিসের ইনক্লুশন? তারা বাংলাদেশে বাস করতে পারে, তার কোনো গণতান্ত্রিক অধিকার থাকা উচিত নয়, তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকা উচিত নয়। এটাই তো বাস্তবতা। করে নাটা কি আপনি করে নাই বলবেন, নাকি করে নাই বলা যাবে না? করে নাই এবং এখনো করে না। আচ্ছা, করে নাই এটা রাখতে, এটাই তো আপনারা আমরা উত্তরটা আমার দিতে হয়। জি, আমি কাউকে শত্রু বলি না, কথায় কথায় শত্রু বলা হয় বাংলাদেশের লোকদের। আমাদের মতো লোকের সম্বন্ধে সন্দেহ প্রকাশ করা হয়, তারা কারা, এদেশের বাংলাদেশের কি অবদান তাদের আছে, তারা এদেশের রাজনীতিতে কি ভূমিকা পালন করছে। এর আগে এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম 20টা বছর করে আসছে দেশের লোকেরা। সেই গণতন্ত্রের কথা বাদ দিয়ে এখন যে সমস্ত কথা বলা হচ্ছে, সাম্প্রদায়িকতা, আপনি আগে সুশাসনটা প্রতিষ্ঠা করেন না। মুক্তিযুদ্ধের চেতনা হলো গণতন্ত্রের কথাটা, সেইটা বাদ দিয়া আজকে ভোট চুরি করে যারা ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে না। যারা সম্পূর্ণ নির্বাচনটাকে প্রহসন করলো তাদের সম্বন্ধে বলা হচ্ছে না মুক্তিযুদ্ধের চেতনা। এই কিসের চেতনা? আদর্শটা কি আমাকে বলেন দেখি, কি আদর্শটা? কোন আদর্শ এটা বলেন দেখি? অসাম্প্রদায়িক আদর্শ হইতে পারে। আমাদের সবচেয়ে বড় আদর্শ হইতে হবে, আমাদের একটা শাসনতন্ত্র আছে, সেই শাসনতন্ত্রে সকলকে ইকুয়ালিটি দেওয়া হয়েছে, সেখান থেকে ধর্ম বিচার কোনো রকমের করা হয় নাই। আজকে
মূল সুশাসনের ব্যবস্থা না করিয়া আপনি অন্য সব কথা বলতেছেন মুক্তিযুদ্ধের চেতনা আদর্শ। আমি খুব খুশি, উনি বলুক মুক্তির চেতনাটা কি। কিন্তু আপনি যে না বললেন, না, আমি একটা কথা আগে জানি, তার কাছ থেকে জানেন জি, জি, আমি প্রশ্নের উত্তর দিতে পারি। যে না, কোনো উত্তর নাই আপনার। নিশ্চয়ই মুক্তির আছে। চেতনা আছে কি অসাম্প্রদায়িকতা? দিস ইজ নট না, মুক্তিযুদ্ধের চেতনার সম্পর্কে আপনি প্রশ্ন করছিলেন, আপনি যদি খুব কম কথা বলেন। না, না, মুক্তিযুদ্ধের চেতনা কি এটা তো বোঝার জন্য আমাদের যে 71-এর মানে 72-এর যে সংবিধান, সেটাই। সেই সংবিধানে যে জাতীয় মৌলনীতি, সেটাকে দিকে তাকালেই তো বোঝা যায় মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে আমাদের 72-এর সংবিধানে প্রতিফলিত আমাদের যে জাতীয় 4 মূলনীতি, সেটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা। সেটাই হচ্ছে তাতে মানে কি হয়েছে সেই প্রশ্ন আপনি করতে পারেন। সে তো তাতে গণতন্ত্রটা কি কোথায় হয়েছে? গেল? তাতে সেটা কি গণতন্ত্রের হয়েছে? কোথায় তাতে গেল? কিছু হয়নি এই না, কারণে। গণতন্ত্র কোথায় গেল সেটা নিয়ে যে আপনি এককভাবে না, না। এককভাবে এটাকে ভোট চুরি করছে, সেটা কি একটু অতি সরলীকরণ করা না, না, হচ্ছে অতি কিনা? সরলীকরণ না। কারণ এটা হচ্ছে fundamental। ভোটে একটা দল একটা গোষ্ঠী অংশ নেয় নাই। দ্যাটস নট দি পয়েন্ট। point- আসলে একটা কথা আমি সেজন্য বলতেছি, আমাদের শিক্ষিত লোকদের কিছু মনে করেন না, আমি নিজস্ব দোষী। জি। শিক্ষিত লোকদের অসুবিধা হলো নির্বাচনটা হলো জনগণের ব্যাপার। জি। বিএনপি অংশগ্রহণ করছে কি করছে না সেটা আমার ব্যাপার নয়। জি। কিন্তু যেটা আপনি বলছিলেন যে নির্বাচনটা হতে হবে অল ইনক্লুসিভ, আপনি এসে শাসনতন্ত্র পরিবর্তন করে বলতেছেন যে আমার আন্ডারে শাসনতন্ত্র হতে হবে এবং আমি নির্বাচন করব, আমার আন্ডারে আসো এবং দরকার হলে মন্ত্রী মিনিস্টার হও। এটা কোনো কথা হলো? এটা শিক্ষিত সমাজ গ্রহণ করতে পারে? বেরসে কোন মনিরুল স্যার, পৃথিবীতে- বেরসে না, মনিরুল স্যার, পৃথিবীতে আপনার কোন জায়গায় বইয়ের আছে এই প্রতি জিনিসটা? আপনার বইয়ের প্রতি আমি আমার দৃষ্টি আকর্ষণ করছি। বলেন, একশো। আপনার বই যে গণতন্ত্রের সাফল্য চাহিয়াছি বা সার্ভাইলেন্স ইজ নট সাবসার্ভিয়েন্স ইজ নট ফ্রিডম, বা আরেকটা বই, নতুন বইটা অবশ্য আমি এখন দেখি নাই, যে আপনি জেনারেল মইনুল আহমেদের অনেক প্রশংসা করেছেন। জেনারেল মইনুল আহমেদকে আপনি বলেছেন যে সব জায়গায় না। মানে কিছু কিছু জায়গায় আপনি অনেক প্রশংসা করেছেন, সেই প্রশংসার জায়গাগুলি জি এটি ইয়া করা হবে। আমি একটু পড়ে শোনাচ্ছি যে জেনারেল মইনুল আহমেদ তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে কি বলেছেন। জেনারেল মইনুল আহমেদ বলছেন, আমার মতে তত্ত্বাবধায়ক সরকারের ধারণার মূলেই ত্রুটি ছিল। পৃথিবীর আর কোন দেশে এমন ব্যবস্থা প্রচলিত আছে কিনা আমার জানা নেই। আমাদের রাজনীতিবিদদের পারস্পরিক অবিশ্বাস, সন্দেহ নির্বাচনকে প্রভাবিত করার পূর্ব দৃষ্টান্ত এমন একটি অদ্ভুত ব্যবস্থার জন্ম দিতে বাধ্য করেছিল। তারপরে তিনি অনেকভাবে বলে গিয়েছেন এই ব্যবস্থাটি চলতে পারে না, কারণ এই ব্যবস্থাটি থাকার ফলে বিভিন্ন ধরনের সৃষ্টি হয়েছিল। না, শুনেন, উনি একজন সামরিক বাহিনীর লোক। আমি তাকে প্রশংসা করছি যেখানে যেখানে আমার বইতে পাবেন সেখানে একমাত্র জায়গায় প্রশংসা করছি, সেটা হলো তিনি বিচার বিভাগের স্বাধীনতার ব্যাপারে আমাকে বলিষ্ঠভাবে সাহায্য করেছেন। কারণ তখন অফিসার টফিসার জানেন আপনারা বিরাট আন্দোলন শুরু করছিলেন, তখন কিন্তু সে একমাত্র আমাকে সাহায্য করছে। শুনুন, আমাদের এটা হলো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। আমাদের আপনারা কোনো ম্যান্ডেট দিয়া কিছু করেন নাই। আমরা গণতন্ত্রকে সফল করার অর্থ হবে এইটাই যে আমরা গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো ঠিক করার চেষ্টা করছি কিনা এবং আমরা ইলেকশনের মাধ্যমে ক্ষমতা ট্রান্সফার করছি কিনা, এইটুকু আমাদের দায়িত্ব ছিল। এর ভিতরে আর যেটা আমরা করছি সেটা তারা করুক। আমরা দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি এবং তারা সেইভাবে তারা করেছে, আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না। এবং যেহেতু এটা আমি সবসময় বলছি এটা আর্মি এবং সিভিলিয়ানদের যৌথ সরকার, অর্থাৎ ঠিক আছে। কিন্তু আজকে যেটা আমি দেখতেছি বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করতেছে কিন্তু সিভিলিয়ান গভর্নমেন্টগুলো। বঙ্গবন্ধু সরকার সিভিলিয়ান গভর্নমেন্ট ছিল, ইলেক্টেড গভর্নমেন্ট। মানে আপনি বলতে চাচ্ছেন যে গণতন্ত্রগুলি আমাদের বেসামরিক সরকারের দিয়ে ধ্বংস হয়েছে? না, না, আমরা no, আমরা না। আমরা হ্যাঁ বেসামরিক আমরা বেসামরিক, না, হাসবেন না এখানে কথা হলো দৃষ্টান্তের কথা বলেন। আমরা একটা কথা কি জানেন, এই বাংলাদেশ থেকে যতক্ষণ পর্যন্ত কিছু লোক আছে, জি। যতক্ষণ পর্যন্ত এখানে মুসলমানরা থাকবে, জি। আপনি মুসলমানটা বলতে পারবেন না। না। ততদিন পর্যন্ত এটা না, বাংলাদেশ আপনি মনে করছেন ভালো। কনস্টিটিউশন সাসপেন্ডেড থাকলেও গণতন্ত্র সমুন্নত থাকে? নিশ্চয় গণতন্ত্র শুনেন সাসপেন্ডেড ছিল না, এটা আপনি অত্যন্ত শিক্ষিত লোক। জি, কনস্টিটিউশন সাসপেন্ডেড ছিল না কখন? না, ছিল না, আমাদের সময় ছিল না। মানে আপনাদের সময়টাই তো সামরিক শাসন না আচ্ছা, এখন। হ্যাঁ, আমি বলছি যে সামরিক শাসন, sorry। আচ্ছা, আমরা এটা বিরতি নিয়ে ফিরি। আপনার মাইক ততক্ষণে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। বিরতির পর ফিরলাম আজকের বাংলাদেশে। বিরতির আগে ব্যারিস্টার মনিরুল হোসেন কিছু কথা বলছিলেন সাম্প্রদায়িকতা নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, এবং তিনি সঠিক মুক্তিযুদ্ধের চেতনাটি আসলে খুঁজছিলেন এবং বলছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যবহার করা হচ্ছে নানা সময় নানা কাজে। আপনি বলছিলেন যে এই ব্যাপারে আপনার কিছু বলার আছে অধ্যাপক মেজর রহমান। চিত্রটা কি? জি, মানে ব্যারিস্টার মনিরুল হোসেন সাহেব বলছিলেন যে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে বেসামরিক সরকারগুলো, গণতন্ত্র ধ্বংস করছে বললেন। হ্যাঁ, করেছে এবং করছে বেসামরিক সরকারগুলো। এই কথাটার মধ্যে দিয়ে কি তিনি এই কথা বলতে চাইছেন যে বাংলাদেশে গণতন্ত্রকে রক্ষা করেছে সামরিক সরকারগুলো? উনি কিছুটা হয়তো mean তিনি করছেন। তিনি আসলে সেই কথা হয়তো আগে বলতে চাইছেন। মুক্তিযুদ্ধের কথাটা বলেন। না না, আমি আসছি আপনার কথা, আমি মুক্তিযুদ্ধের কথা আসছি এবং আপনার গণতন্ত্রের কথায় আসছি। আসলে আমরা দেখেছি যে আমাদের এখানে রাজনৈতিক শক্তির কাছে যে প্রত্যাশা ছিল মানুষের,
মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে মানুষ যে দেশটা প্রত্যাশা করেছিল, আমাদের রাজনৈতিক শক্তি সেই প্রত্যাশাকে পূরণ করতে পারেনি। কিন্তু রাজনৈতিক শক্তির যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতার অর্থ এই নয় যে আপনার সেই জায়গাগুলো আমাদের সামরিক বাহিনী পূরণ করেছে। ধরুন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিভিন্ন সময়ে, আপনার ধরুন করাপশনের অভিযোগ উঠেছে, দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগকে আমাদের যখন সামরিক শাসকরা ছিল তাদের বিরুদ্ধে ওঠেনি। হ্যাঁ, তো সেই ধরনের সমস্ত অভিযোগগুলো কিন্তু তাদের বিরুদ্ধে উঠেছে। না, আমাদের দেশে প্রফেসর মেজবাহ কামাল- প্রফেসর মেজবাহ গণতন্ত্রের কামাল রক্ষা একটি- কবচ হিসেবে সামরিক বাহিনী কাজ করেছে, এই কথা কোনোভাবেই এদেশের মানুষকে বিশ্বাস করানো যাবে সেটি না, আপনার সাথে আমি গ্রহণ একমত, করানো কিন্তু যাবে প্রফেসর না। মেজবাহ কামাল, আমাদের রাজনীতিবিদরা তো আমাদের কাছে শপথ করে আসেন যে তারা এই ধরনের কোনো কাজ করবেন না, সুতরাং রাজনীতিবিদদের কাছে আমাদের প্রত্যাশাটা স্বভাবতই বেশি থাকে। তো আমরা যদি রাজনীতিবিদদের এবং অন্য সামরিক বেসামরিক আমলাদের একই কাতারে দেখি, তখন আমরা একটু আশাহত হই বই কি। না, সে তো বটেই, এবং সেখানে আপনাকে রাজনীতিবিদদের মধ্যে আপনাকে ভাগ করতে হবে যে সব রাজনীতিবিদ কিন্তু আচ্ছা। আপনার তো একই সব সেনাবাহিনীর লোকে আদর্শকে- কি অসৎ না, মেজবাহ? নিশ্চয়ই না, আমি তাহলে নিশ্চয়ই তুমি সে কথা এটা কি বলবো করে না। বললো? না না, আমি নিশ্চয়ই কথা বলবো না যে সেনাবাহিনীর সব লোকই অসৎ। সেনাবাহিনীর নিশ্চয়ই সব লোক অসৎ নয়। এই সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, এই সেনাবাহিনীর অনেক কন্ট্রিবিউশন আছে, কিন্তু এই সেনাবাহিনী যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে তখন সেই সেনাবাহিনীর সেই ভূমিকাকে গ্রহণ করার কোনো কারণ নাই। বরং সেটা গণতন্ত্রের যে ভ্রূণাবস্থা থাকে, যা আমরা বিকশিত করার চেষ্টা করি, সেই বা জনগণ যেটাকে বিকশিত করার চেষ্টা করে, রাজনৈতিক দলগুলো যেটাকে বিকশিত করার চেষ্টা করে, সেটা কিন্তু বারবার হুমড়ি খেয়ে পড়ে। কাজেই আপনার রাজনৈতিক দলের বিকল্প কখনো সামরিক বাহিনী হতে পারে না, এইটি ডক্টর সামরিক আফসান শাসন চৌধুরী, হতে পারে না। ডক্টর আফসান চৌধুরী, আমি- এইটা আপনি শেষ করবেন? না, আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের এখানে দেশকে বিভক্ত করছে। তিনি কিন্তু আরেকটা খুবই মারাত্মক কথা বলেছেন। তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের আন্দোলন আমাদের সর্বনাশ করছে। এই কথাগুলো বলা কিন্তু আসলে কথাটা আমি বলি নাই, আমি বলছি মুক্তিযুদ্ধের চেতনার নামে আমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। এবং আপনার কাছে আমি জানতে চেয়েছি যে মুক্তিযুদ্ধের চেতনাটা কি, গণতন্ত্র ছাড়া মুক্তিযুদ্ধের চেতনাটা কি, এটা আমি জানতে চেয়েছি। না, আমি তো সেটা আপনাকে বলেছি, বলেন নাই। মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে দিয়ে কিন্তু বলেন না আমাদের- চেতনাটা কি। আমি তো বললাম আপনাকে, সেই চেতনাটা হচ্ছে 72-এর সংবিধানের মূল যে প্রতিপাদ্যগুলো, সেটা কি গণতন্ত্র? সেটা গণতন্ত্র, হ্যাঁ, সেটা সেইটা সমাজতন্ত্র, বলেন। হ্যাঁ, ঠিক সেটা আছে। হচ্ছে ধর্মনিরপেক্ষতা, আমি সেটাই সেটা হচ্ছে বলছি। জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ। এবং ঠিক আছে। আপনি কিন্তু বলছেন যে অসাম্প্রদায়িকতাকে আদর্শ হতে পারে। আপনি 72-এর সংবিধানের কথা বলবেন, তার জন্য আপনি লড়াই করেছেন, আর আপনি অসাম্প্রদায়িকতা আদর্শ হতে পারে কিনা এই প্রশ্ন যদি ঠিক করেন, আছে, আমি রং বলতে তাহলে পারি। কিন্তু মনে হচ্ছে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আপনার অবস্থান ক্রমাগতভাবে পরিবর্তিত হচ্ছে। হ্যাঁ, আপনি পাকিস্তানি আগের হইতেছে, জায়গায় যা দাঁড়িয়ে বলেন, নেই। পাকিস্তানি না, না, হইতেছে বলেন। আসলে সমস্যাটা কি হচ্ছে, আমাদের দেশকে মানুষকে বিভক্ত করছে কিন্তু ধনবৈষম্য। আমাদের এখানে আবার আরেকটা জায়গায় গেলেন, মুক্তিযুদ্ধের এটা হলো leftist ফসল, কিছু politics। মুক্তিযুদ্ধের ফসল কিছু মানুষ আমি একটু ডক্টর আফসান চৌধুরীর কাছে আসতে চাই। ডক্টর আফসান চৌধুরী, আপনি বহুবার বলেছেন যে রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদরাই হতে পারে, মানে আপনি এটাকে কিভাবে দেখেন যে আসলে সামরিক বা অন্য রাজনীতিবিদ ছাড়া অরাজনৈতিক সরকার এবং একটি নির্বাচিত বা রাজনৈতিক সরকারকে আপনি না, কিভাবে আমাদের দেখেন? দেশে যারা রাজনীতি করে, অথবা আপনি যেটা বলছেন বেসামরিক রাজনীতি, জি। আমি মনে করি না যে বেসামরিক রাজনীতি এবং সামরিক কোন রাজনীতির মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে, যেহেতু কারোই দায়বদ্ধতাটা নাই। যদি দায়বদ্ধতা তাহলে আপনার এই 42 বছরের সংবিধানের এই অবস্থা হতো না। আপনি যদি দেখেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যে মানুষ কি মনে করেন যে সিভিলিয়ান হলেই আমি ভালো হয়ে গেলাম, এইটা কিন্তু মানুষ মনে করে কিন্তু না। ডক্টর আফসান চৌধুরী, আমরা তো দেখি যে বেসামরিকভাবে নির্বাচিত একজন এমপির বাসায় রাত 3টা পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশাধিকার থাকে, হ্যাঁ। মানে Of course, এবং তারা এটা এক ধরনের, এবং আমি এটা বলছি না। এমপিরা বড় কোনো ঘটনা হলে- প্রবেশ অধিকারটা তো অবশ্যই থাকে। এবং- আমার মনে আছে একবার মার্শাল্লাহ হয়েছিল, যখন আমাকে জিজ্ঞেস করছিল যে আমি বললাম যে আচ্ছা সিভিলিয়ান মার্শাল্লাহ আর আর্মির মধ্যে তফাৎটা কি, সিভিলিয়ানদের মধ্যে, তখন আমাকে বললো আপনাকে ধরে নিয়ে গেলে আপনার একটা আত্মীয়দের দিয়ে কাউকে দিয়ে খবর দেওয়াতে পারবেন, কিন্তু মিলিটারি ধরে নিয়ে গেলে যেহেতু আপনি মিলিটারি কাউকে চেনেন না, তাহলে আপনি খবর দেওয়াতে পারবেন না। তো আমার বিষয় হচ্ছে যে এই যে স্থূল পর্যায়ে আমরা চলে যাই যখন বিবেচনা করি আমাদের রাজনীতিকে, যেটা আমরা গ্রহণ করতে পারি না, যে আমাদের 72-এর সংবিধান কিসের প্রকাশ ছিল আমরা এখনো বলতে পারি না। আমরা তার পরবর্তীতে যে ব্যর্থতা, মনে করেন 72-এ যদি সংবিধান হয়ে থাকে, 74-এ 75-এ বাকশাল হয়েছে, 3 বছরের মধ্যে একটা দেশের তো এমন অবস্থা হতে পারে না যে আপনার মূল বিষয়টা একদলীয় সরকার প্রতিষ্ঠিত হতে হবে, আপনি তারপরে হয়েছে আপনার সামরিক সরকার। আপনার এই বিষয়গুলো যদি আপনি দেখেন, আমাদের বাংলাদেশে যাই হোক যে অবস্থা হোক, মাত্র 2 বছরের
একটা গণতান্ত্রিক সরকার বলতে সাংবিধানিক সরকার ছিল, যেই দেশে ৪২ বছরে ২ বছরের হয়। আমার মনে হয় মৌলিক সমস্যা আমি বুঝতে পারছি না যে রাষ্ট্র হিসেবে আপনি আমরা কোন ২ বছরের কথা বলছেন ডক্টর আফসার চৌধুরী, একটু যদি পরিষ্কার ৭৩ বলতেন। ৭৫। ৭৩ থেকে ৭৫, আপনি ৯১ থেকে ৯৬ বা ৯৬ থেকে ২০০১ এই সময়গুলি আপনি যদি দেখেন এরা যে অবস্থার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নামে যে ব্যবস্থাটা ব্যয় করেছে, এটা তো তাদের ব্যর্থতারই প্রকাশ। আমাদের দেশে এমন একটা অবস্থা হচ্ছে, পৃথিবীর যেটা বলেছেন যে কোন দেশের লোক, যে সেনাবাহিনীর লোকই বলছিল, তো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কোনো ব্যবস্থাই আমরা তৈরি করতে পারিনি। সংকটটা আমাদের, আমার মনে হয়, এবং এটা আমাদের যারা ধরুন যারা বুদ্ধি দিচ্ছেন, আওয়ামী লীগ বুদ্ধিজীবী দল, বিএনপি বুদ্ধিজীবী দল, তাদের হচ্ছে যে বাংলাদেশ মূলত রাজনৈতিকভাবে একেবারে ভিন্ন একটা অবস্থায় চলে গেছে। আমরা একটা অন্য প্রসঙ্গে আসি, ডক্টর আফসার চৌধুরী আপনাকে ধন্যবাদ। আমরা একটা অন্য প্রসঙ্গে আসি যে আপনি ব্যারিস্টার মনিরুল হোসেন কি হলে গণতন্ত্রকে সফল মনে করবেন, বা গণতন্ত্রের সফলতার লক্ষণগুলি আপনার কাছে কি? আমি হলাম পলিটিক্যাল সায়েন্সের ছেলে, এই জন্য কোনো কিছু মনে করি না, আমি আইনজীবীও। জি, যেটা আমাদের উনি বলেছেন, প্রফেসর বলেছেন, আমি তার সাথে একমত যে একটা শাসনতন্ত্র যখন আমরা গ্রহণ করি তখন সেই শাসনতন্ত্র পালন করতে হবে। এবং আপনি বলেন অসাম্প্রদায়িকতা বলেন, অবিচার, অন্যায় অবিচার বলেন, সবকিছুর মূল কথা হলো একটা সুশাসনের ব্যবস্থা। এই সুশাসনের ব্যবস্থার মাধ্যমে আপনাকে অসাম্প্রদায়িকতা ফাইট করতে হবে। আপনি যদি মনে করেন অসাম্প্রদায়িক এমন একটা আদর্শ যেটা গণতন্ত্রকে বা সুশাসনকে বাদ দিয়ে করবেন, সেখানে আমি মনে করি আমার বুদ্ধি কোনো কাজে লাগবে না। কিন্তু ব্যারিস্টার মনিরুল হোসেন, আমি একটু কিউরিয়াস যে আপনি অসাম্প্রদায়িকতাকে এত বড় শত্রু কেন ভাবছেন? আমি ভাবি না, আমি তো আপনি শুনলাম, আমাকে বারবার ভুল করতেছেন। না না, এটা ঠিক না। আমি তো বললাম যে বাংলাদেশে আমরা অসাম্প্রদায়িক না, এটাকে চাপিয়ে দিয়ে আমাদের মধ্যে একটা ভাগাভাগি করা হচ্ছে, শত্রুতা সৃষ্টি করা হচ্ছে। আমরা ছিলাম না, এটা তো আমি প্রথমেই বললাম যে আমরা পাকিস্তান আমল থেকে অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মানে সাম্প্রদায়িকের বিরুদ্ধে ফাইট করে আসছি। আজকে পাকিস্তান যাওয়ার পরে সেই আর্মি যারা আমাদের এখানে এই সমস্ত প্রভোগ করতো, সেইগুলোকে আমরা প্রভোগ করতেছি। এটা আমাদের সমস্যা না বলে আমি আপনাকে বলছি, আপনি ভুল বুঝছেন। তা আমার কথা, তবুও যদি সমস্যা থাকে, সুশাসনের মাধ্যমে এইটাকে সমাধান করতে হবে। সেটা সাম্প্রদায়িকতা বলেন, অবিচার বলেন, অন্যায় বলেন, ক্রাইমস বলেন, এগুলোর মূল কথা হলো সুশাসন। আপনি সুশাসনটা বাদ দিয়া আপনি বলবেন অসাম্প্রদায়িকতার একটা আদর্শ, এইটাকে আপনি মনে করছেন যে সুশাসনটাই এখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সব রাষ্ট্রের জন্য, সব রাষ্ট্রের জন্য সুশাসনটাই মেইন কথা। আপনাদের স্বাধীনতা, এই স্বাধীনতা অর্থবিহীন যদি সুশাসন না থাকে। এই যে কনস্টিটিউশনের কথা বলা হচ্ছে, কনস্টিটিউশনে আমার কতগুলো রাইটস দেওয়া হয়েছে, তাই না? এই রাইটসগুলো কে রক্ষা করবে? সরকার সুশাসনের মাধ্যমে রক্ষা করা হবে। কিন্তু ব্যারিস্টার মনিরুল হোসেন, আমি আবারও কিউরিয়াস হচ্ছে যে কিন্তু রাষ্ট্রের মধ্যে কি একটা, ওই যে যেটি ডক্টর আফসার চৌধুরী বলছেন, ছোট ছোট অনেকগুলি রাষ্ট্র, অনেকগুলি মতবাদ, অনেকগুলি আদর্শিক ব্যাপার থাকে না, যেগুলিকে রাষ্ট্রীয়ভাবেই প্রতিহত করতে হয়? যে আমরা যেটি মেজবা কামাল বলছিলেন যে আমাদের মধ্যে যদি রাষ্ট্রের বিরুদ্ধে একটা শক্তি দাঁড়িয়ে যায়, আমাদের কি উচিত হবে না সেটা প্রতিরোধ করা? সেটা শোনেন, প্রথম কথা হলো এই যে একটা কথা দাঁড়াইছে, কিছু মনে করেন না, আমি কেন কাউকে আঘাত দেওয়ার জন্য কেন আসি নাই। আমরা এদেশের জন্য কিছুটা তো কষ্ট করছি, অবদানও আছে, জনগণের সাথে সাফারও করছি। শোনেন, আপনাকে আগে এই জিনিসটার উপর গুরুত্ব দিতে হবে যে আমাদের জনগণের একটা শাসন প্রতিষ্ঠা করতে হবে। আমাদের জনগণ অসাম্প্রদায়িক, এটা কিন্তু সকলে বলে। আমি আপনার এটাকে ব্যবহার করতেছি, বাট পিপল আর অসাম্প্রদায়িক, এটা সকলে বলে। আমার মনে হয় তিনিও বলবেন। এখন যদি সুশাসন থাকে, জনগণের শাসন থাকে, তাহলে কিন্তু এই সম্প্রদায় থাকবে না। এটাকে পলিটিক্যালি ব্যবহার করা হচ্ছে, ইন্ডিয়াও ব্যবহার করতেছে। ইন্ডিয়া ইজ মোর কমিউনাল দ্যান আস। কিন্তু আমাদেরকে এই বদনামটা দিয়া আমাদের, আজকে দেখেন, যেটা একটা কথা বুঝতে হবে আপনার, দেশটা কিন্তু আমাদের সকলের, এটা পাকিস্তান আর্মি নয়। আমি বারে বারে বলে আসছি, দেশে যদি অন্যায় অবিচার হয়, যেমন আপনার প্রতিবাদ করার অধিকার থাকবে, আমারও থাকবে। জাস্ট বিকজ আই এম নট এ পলিটিশিয়ান আমার অধিকার থাকবে না। এদেশের আর্মি কিন্তু এদেশের আর্মি, এরা পাকিস্তান আর্মি নয়। দেশটা তাদেরও। যদি কেউ মনে করে এই দেশটা তাদের নয়, ইজ রং। আজকে পলিটিশিয়ানরা কেন নির্বাচনটাকে ঠিকমতো করতে পারলো না? এই জন্য ইউ আর নট বিলিভিং দ্য পলিটিশিয়ানস। এবং তাদের দোষ না, যে ধরনের পলিটিশিয়ান ক্ষমতায় আসছে। শোনেন, এখন যেটা বাংলাদেশে চলতেছে জানেন, ড্রাইভারলেস ট্রেন চলতেছে, ড্রাইভার নাই। যে ড্রাইভার আছে সে যায় না, ইঞ্জিন যায় না, সে যায় না ট্রেন চালাইতে। তার সঙ্গে কতগুলো উপদেষ্টা হয়েছে, তারা কি জানেন, ব্যবসায়ী রাজনীতি করে। আজকে দেখেন, আজকেই আছে গার্মেন্টের উপরে রিপোর্ট আছে, গার্মেন্ট সেক্টরের বিল্ডিং ঠিক হচ্ছে না। 1 সেকেন্ড আমি দিচ্ছি, বিল্ডিং কনস্ট্রাকশন ঠিক হচ্ছে না, তাদের নিরাপত্তা ঠিক হচ্ছে। এগুলো কি দেখার দায়িত্ব আমরা না? আমরা কি শিক্ষিত লোক না? আমাদের ইঞ্জিনিয়ার নাই? এটা ইউরোপিয়ান ইউনিয়নকে বলতে হবে, আমেরিকাকে বলতে হবে। এটা লজ্জার কথা নয়। বিকজ
গভর্নমেন্ট হ্যাজ ফেইলড। না, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি এই বিষয়ে কথা বলতে, কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশ আসলে এখন এমন একটা সময়ে প্রবেশ করেছে যেখানে ইউরোপের লোকজন এসে বাংলাদেশের এটা দেখে গেলেও কোনো অসুবিধা নাই, যদি বাংলাদেশে আপনি যেটি বলছিলেন সুশাসন প্রতিষ্ঠিত থাকে। লাগতো না, না, এটা লাগতো না, আমরাই পারতাম, আমাদের ইঞ্জিনিয়ার, আমরা একটা বিরতি নিয়ে ফিরি আপনার কাছে। ফিরলাম আজকে বাংলাদেশে। অধ্যাপক মেজবা কামাল, গণতন্ত্রকে কেন কি হলে আপনি সফল মনে করবেন সেই প্রসঙ্গে ব্যারিস্টার মনিরুল হোসেন বলছিলেন, আপনার মতামত শুনতে চাই। ব্যারিস্টার মনিরুল হোসেন যখন সুশাসনের কথা বলেন জি। তখন তো তার সাথে আমি ভিন্ন মত পোষণ করার জায়গা নেই, আমি নিশ্চয়ই সুশাসনের পক্ষে। যখন আফসান ভাই আপনার বাকশালের বিরোধিতা করেন এবং বাকশাল হওয়াটা যে দেশকে আপনার ভুল পথে নিয়ে গেছে, গণতন্ত্রের পথ থেকে সরে গেছে, সেই কথা যখন বলেন তার সাথে ভিন্ন মত করার কোনো জায়গা নাই। সেই জায়গাগুলো ঠিক আছে, কিন্তু আপনার সুশাসনের মানেটা কি এটা আমি বুঝতে চাই। সুশাসনের জন্য ধরুন আপনার তো একটা জবাবদিহিমূলক ব্যবস্থা লাগবে, এবং জবাবদিহিমূলক ব্যবস্থার প্রাণকেন্দ্রে হচ্ছে সংসদ। তো সংসদের জন্য এখন যখন নির্বাচন হবে, তখন যদি সেই নির্বাচনে ভোট দিতে আসার লোকের যে অধিকার, তাকে যদি ভোট দিতে আসতে না দেওয়া হয় এবং আপনার সহিংসতা তৈরি করে যদি ভোটে আসার থেকে বিরত রাখা হয়, এবং তারপরে যদি বলা হয় যে এই নির্বাচন হচ্ছে ভোটবিহীন নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, তাহলে আমি মনে করি যে এটা আসলে এক দেশদর্শী, এটা আপনার একচোখাভাবে গোটা বক্তব্যটাকে উপস্থাপন করা হচ্ছে। আর তাছাড়া গণতন্ত্রের ট্রেন ডিরেলড হয়ে গেছে এবং আপনার সেটাকে সেনাবাহিনী আপনার রেলে তুলেছে, এই ভাবনাগুলো আমার কাছে খুবই ভুল মনে হয়। বরং আসলে গণতন্ত্র ট্রেন অভিযাত্রা শুরু করেছে, কিন্তু সেটাকে ডিরেল করার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে তারাই এখন দাবি করছে যে তারা আপনার গণতন্ত্রকে, ডিরেল ট্রেনকে তারা রেলে তুলেছে। এই ধরনের কথাগুলো আসলে গোটা পরিস্থিতি সম্পর্কে একটা অপব্যাখ্যা তৈরি করে এবং এটা তরুণ প্রজন্মের মধ্যে ভুল ভাবনা তৈরি করতে পারে। আমি যেটা মনে করি যে আমাদের দেশের গণতন্ত্রের যে সংকটটা, এই সংকটটাকে বোঝার জন্য এবং এটা থেকে এগিয়ে যাওয়ার জন্য কতগুলো মৌলিক ব্যবস্থা নেওয়া দরকার। যেমন আপনার এই যে ফার্স্ট পাস দি পোস্ট, এই যে আপনি 51% ভোট পেলে আপনি সব পেলেন, আর 49% ভোট পেয়ে আপনি কিছুই পেলেন না, এই যে ব্যবস্থা, এই যে ব্রিটিশ উত্তরাধিকার, ঔপনিবেশিক শাসনের যে উত্তরাধিকার, এইগুলোর থেকে কিন্তু আজকে পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে। এখানে আপনার আমার মনে হয় যে এই ব্যবস্থাগুলোতে পরিবর্তন আনা দরকার, যে মানে এবং সেখানে আমি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছি, সেই জিনিসগুলো দরকার। আমাদের এখানে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেই ক্ষমতার মধ্যে একটা সমন্বয় সাধন করা দরকার, একটা ব্যালেন্স তৈরি করা দরকার। আমাদের এখানে এরশাদ সাহেব যখন উৎখাত হলেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তখন আমরা দেখলাম যে যিনি ক্ষমতায় এলেন প্রধানমন্ত্রী শাসিত ব্যবস্থা হলো, কিন্তু আপনার রুলস অফ বিজনেসে ওই রাষ্ট্রপতি কথাটা শুধুমাত্র প্রধানমন্ত্রী দিয়ে পরিবর্তিত হলো, রাষ্ট্রপতির সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে। এই জায়গাগুলোতে কিছু মৌলিক পরিবর্তন আনা। আমি ডক্টর আফসার চৌধুরীর কাছে সবশেষে আসবো, আমি বেসে মনিরুল হোসেনের কাছে 1 মিনিট শুনি। বেসে মনিরুল হোসেন, আমি কিন্তু কিছুটা গণতন্ত্র বলতে বুঝি সংবাদপত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা বলতে, সেই ক্ষেত্রে আমি কিছুটা গণতন্ত্র ফিল করি। আপনি দীর্ঘদিন সংবাদপত্রের সঙ্গে আছেন, ছিলেন, আপনার কাছে এই দিকটা আপনার কাছে কেমন মনে হয়? শুনেন, আমি একটা কথা বুঝাইতে পারতেছি না, এটা আমার হয়তো অক্ষমতা, যে এই যে শাসনতন্ত্রের কথা বলা হয়েছে, এই শাসনতন্ত্রের মাধ্যমে সুশাসন, গণতান্ত্রিক অধিকার অফ প্রেস সবকিছুই আছে। আজকে শাসনতন্ত্রটাই কিন্তু মানা হচ্ছে না। এই রাজনীতিবিদরা এই শাসনতন্ত্রকে মানতেছে না, শুধু সামরিক শাসন করিয়া আপনারা একদলীয় শাসন প্রতিষ্ঠাকে কিছু বলবেন না। সামরিক শাসন তো আসার কথা না, আনে কেন, আসে কেন? এটা কি সত্য কথা নয়? যে এটা বলা আমার ইচ্ছা ছিল না, তবু বলবো যে শেখ হাসিনা বলে নাই যে আমাদেরটা তার ফসল। সামরিক শাসনের সঙ্গে যোগাযোগ কিন্তু পলিটিশিয়ানরাই মেনটেন করে। অতএব আপনার যে পাকিস্তানি সামরিক শাসন, বাংলাদেশের শাসন দেখতেছেন, এটা কিন্তু ঠিক না। কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং, আপনি আপনাদের সময়টাকে পুরোপুরি সামরিক শাসনই বলতে চাইছেন। না, আমি বলতে চাচ্ছি না বারবার, মানে না, এটা আমাকে ঘুরে না। আমি বলছি যে আমরা যেভাবে আসছি সেটাই কিন্তু শেখ হাসিনা লাইন দিয়ে বলছে যে আমার ফসল। শুধু তাই না, আমাদের সংবাদপত্র একজন ডেইলি স্টারের এডিটর সাহেব বলছেন আমাদের ফসল, আমার সাথে ঝগড়া করলো। হ্যাঁ, আমার সাথে ঝগড়া করলো এই জন্য যে সংবাদপত্র স্বাধীনতা থাকবে না, কারণ আমরাই তো আনছি। যে আমাদের কতগুলো কন্ট্রাডিকশন, এই কন্ট্রাডিকশন কিন্তু আমাদের শিক্ষিত লোকরা দায়ী, আমিও দায়ী। আমাদের সহজ কথা হলো যে আমরা, উনি যে বললেন যে অন্যরা আসে না নির্বাচনে, তাই না? এইটা কিন্তু পলিটিক্যালের দায়িত্ব যে এমন ব্যবস্থা করা। আসাদও তো ইলেকশন করতেছে। আজকে
এই যে নর্থ কোরিয়া ইলেকশন হইলো, আমরা বুঝতে পারছি 100% তো ভোট আপনি পাইতেছে। আপনি সুশাসন এবং সর্বজনের অংশগ্রহণের কথা বলছেন, গণতন্ত্রের কথা বলছেন। গণতন্ত্রের কথা বলছেন। ডক্টর আফসার চৌধুরী, আপনি যদি শেষ কথা বলেন। আমার অবস্থানটা ইতিহাস ভিত্তিক। আমার মনে হয় আমাদের মৌলিক সমস্যাটাই হয়ে গেছে যে রাষ্ট্র যখন জন্মায় তখন রাষ্ট্র না রাজনীতি না গণতন্ত্রের জন্য প্রস্তুত ছিল। যে কোনো কারণে হোক এই প্রক্রিয়াটা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। তার ফলে আমি যে বলি যে 72 থেকে 75-এর মধ্যে যেই ভয়াবহতা এবং 75-এর সামরিক শাসন দিয়ে যেটা শুরু হয়েছে তার বোঝা, বাকশালের বোঝা আমরা এখনো বহন করছি। আমাদের এরশাদ বিরোধী যে আন্দোলন ছিল, তারপরে আমাদের গণতন্ত্র যেভাবে আমরা ভেবেছি গণতন্ত্র হবে সেটা হয়নি। আমাদের যে বোঝাটা হয়েছে সেটা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের বোঝা। অতএব একটা দেশ 42 বছর পরও যখন একটা নির্বাচনের মাধ্যমে কিভাবে ক্ষমতা হস্তান্তর করতে হয় সাধারণভাবে সেটা শেখে না, সে যেভাবেই হোক, তাহলে আমাদের বলতে হবে যে আমাদের জন্য রাজনীতির জন্য আমরা প্রস্তুত নাই। রাজনীতি হলেই না তবে গণতন্ত্র। অথবা আমরা ওই জায়গায় যাইনি। আমরা আশা করবো যে আমরা খুব শীঘ্রই এই জায়গার মধ্যে উত্তরণ ঘটবে আমাদের। আজকের অনুষ্ঠানে আসার জন্য বেশি মূল্য ডক্টর আফসার চৌধুরী, অধ্যাপক মেজর গোলাম, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখাবো আগামীকাল এই সময়। শুভরাত্রি।